আজ 17 জুন বুধবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন। মমতার পাশে থাকার বার্তা হুমায়ুন কবিরের। বললেন শেয়ারিং এ নিলে একসঙ্গে কাজ করতে চাই। রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠান নিয়ে বিতর্ক। ইমামদের প্রশ্নে জবাব দিলেন দিলীপ ঘোষ। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে। আর ভবানীপুরে হারের পর নতুন লড়াই। ভোটের ফলাফল নিয়ে হাইকোর্টে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মানস ভূঁইয়ার বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা। তৃণমূল ছাড়ার পর কি এবার বিজেপিতে যাবেন? মুখ খুললেন দিলীপ ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সাইকেল চোর বললেন হুমায়ুন কবির। পাহাড়ে ডবল ইঞ্জিন সরকারের সুফলের বার্তা। একগুচ্ছ প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর তৃণমূল কংগ্রেসকে ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দলের একাধিক বিধায়ক ও সাংসদদের দূরত্ব তৈরি হওয়ায় তৃণমূল এখন কঠিন পরিস্থিতির মুখে পড়ে রাজনৈতিক মহলের একাংশের মত। এই আবহেই ফের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। হুমায়ুন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে শেয়ারিং এ নিন, এতে কোনো সমস্যা নেই। তার দাবি, তৃণমূলের বহু বিধায়ক ও সাংসদ ইতিমধ্যেই দলনেত্রীর থেকে দূরে সরে গিয়েছেন। এই পরিস্থিতিতে তিনি চান মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় রাজনীতিতে থাকুন এবং আবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন। এদিন রেজিনগরের বিধায়ক বলেন, ওনার দলের বিধায়করা হাত ছেড়ে আলাদা হয়ে গিয়েছেন, সাংসদরা ঘুর পথে বিজেপিতে নাম লিখিয়েছেন। আমি চাই উনি রাজনীতিতে থাকুন, আমাকে শেয়ারিং এ নিন। আমি চাই উনি আবার নির্বাচনে লড়ুন। উল্লেখ্য, গত বছরের শেষ থেকে তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর নিজের রাজনৈতিক দল গঠন করেন হুমায়ুন কবির। সেই সময় তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধেও সরব হয়েছিলেন। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সহযোগিতার বার্তা দিয়েছেন। এর আগেও হুমায়ুন কবির দাবি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেন তিনি নিজে রেজিনগর বিধানসভা আসন ছেড়ে দিতে প্রস্তুত। মমতার প্রতি হুমায়ুনের এই সহযোগিতার বার্তাকে আপনারা কিভাবে দেখছেন? কমেন্ট করে অবশ্যই জানান। রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠান নিয়ে বিতর্ক। ইমামদের প্রশ্নে জবাব দিলেন দিলীপ ঘোষ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রেড রোডে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন ঘিরে রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক শুরু হয়েছে। অনুষ্ঠানের জন্য 7 দিন রেড রোড বন্ধ রাখার সিদ্ধান্তে সংখ্যালঘু ধর্মের ইমাম ও মৌলানাদের একাংশ প্রশ্ন তোলেন। তাদের বক্তব্য, অতীতে রেড রোডে নামাজ নিয়ে বিতর্ক থাকলেও যোগ দিবসের জন্য কেন সেই জায়গা বেছে নেওয়া হয়েছে? এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, আগে যখন 107 বছর ধরে রেড রোডে নামাজ পড়া হতো, তখন কি কোনো সংখ্যালঘু নেতা প্রশ্ন তুলেছিলেন যে এত মসজিদ থাকতে কেন রেড রোডে বেছে নেওয়া হচ্ছে? তিনি জানান, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের নিরাপত্তার স্বার্থেই রেড রোড নির্বাচন করা হয়েছে, কারণ সেখানে মানুষের আনাগোনা তুলনামূলক কম। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 14 জুন রাত থেকে 10টা থেকে 21শে জুন পর্যন্ত রেড রোডে যান চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি এজিসি বোস রোড, স্ট্যান্ড রোড, জওহরলাল নেহেরু রোড সহ একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় নিয়ন্ত্রণ ও পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের দাবি, নিরাপত্তার স্বার্থে এই কড়াকড়ি জরুরি। দিলীপ ঘোষের এই যুক্তির সঙ্গে আপনারা কি একমত? কমেন্টে জানান। ভবানীপুরে হারের পর নতুন লড়াই। ভোটের ফলাফল নিয়ে হাইকোর্টে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। 26 বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়ের পর নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আদালত সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে তিনি হাইকোর্টে হাজির হয়ে মামলা নথিপত্র সই করেন। তার সঙ্গে ছিলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন এবং কুণাল ঘোষ। এর আগে 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে হারের পরও মমতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছিলেন। ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে করা সেই মামলার এখনো নিষ্পত্তি হয়নি। এবার ভবানীপুর কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে ফের আদালতের দ্বারস্থ হলেন তিনি। উল্লেখ্য, ভোট পরবর্তী হিংসার একটি মামলায় আইনজীবী হিসেবে হাইকোর্টে সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন আবার বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের স্বীকৃতি নিয়ে তৃণমূলের মামলার শুনানির আগেই তার হাইকোর্টে উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইনজীবী মহলের একাংশ। এদিকে বিধানসভা ভোটের পর তৃণমূলের অন্দরে ভাঙনের পরিস্থিতির মধ্যেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার আইনি লড়াইয়ে নেমেছেন। মানস ভূঁইয়ার বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা। তৃণমূল ছাড়ার পর কি এবার বিজেপিতে যাবেন? মুখ খুললেন দিলীপ ঘোষ।
তৃণমূল কংগ্রেস ছাড়ার পর প্রাক্তন সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার প্রতি সৌজন্য ও সম্মানের বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত ও কৃষি বিপণন মন্ত্রী দিলীপ ঘোষ। খড়গপুরের চৌরঙ্গিতে এক কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও মানস ভূঁইয়ার সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো এবং রাজনীতিতে সিনিয়র হওয়ার কারণে তাকে দাদার মতো সম্মান করেন। পাল্টা মানস ভূঁইয়াও দিলীপ ঘোষের সরল এবং স্পষ্টবাদী স্বভাবের প্রশংসা করেন। তবে মানস ভূঁইয়া বিজেপিতে যোগ দিতে পারেন কিনা সেই প্রশ্নে দিলীপ ঘোষ স্পষ্ট জানান, দলের রাজ্য সভাপতি ইতিমধ্যেই দরজায় তালা লাগিয়ে দিয়েছেন। তার দাবি, বিজেপি ইতিমধ্যেই জনাদেশ পেয়েছে এবং নতুন কাউকে দলে নেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, 208টি সিট দিয়েছেন জনগণ, আর কাকে দরকার আছে? উল্লেখ্য, 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর মানস ভূঁইয়া দলের সদস্য পদ ছাড়ার ঘোষণা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠান। এদিন দিলীপ ঘোষ রশ্মি মেটালিক্স কারখানার দূষণ নিয়েও মন্তব্য করেন। তিনি জানান, দূষণ কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত তার ফল মিলবে বলে আশা করা হচ্ছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সাইকেল চোর বললেন হুমায়ুন কবির। সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। একে আমরা সবাই ছোট থেকে সাইকেল চোর হিসেবে চিনি। স্ত্রী নয়না বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কড়া মন্তব্য করলেন। তিনি ঠিক কি বলেছেন শুনে নিন বিস্তারিত। সব থেকে সুবিধা কে ভোগ করেছে? সুদীপ ব্যানার্জি। এই সুদীপ ব্যানার্জি আমাদের বহরমপুরের লোক। একে আমরা সবাই ছোট থেকে জানি সাইকেল চোর। এই সাইকেল চোরকে নিয়ে এসে কলকাতার, উত্তর কলকাতার লোকসভার মেম্বার করে তার স্ত্রীকে নয়না দাসকে দেখেছি যাত্রার প্লেয়ার, আমার ক্লাবে যাত্রা করতে গিয়েছে। আমি চারপাটি, আমি সেক্রেটারি ছিলাম মানিক চন্দ্র স্কুলে, আজ থেকে 20 বছর আগে। চুল্লু মদ খেয়ে ডাসে উঠতে পারছে না। চুল্লু মদ, হ্যাঁ আমি দেখ বলছি, উনি ক্ষমতা থাকলে আমার সামনে। পাহাড়ের ডবল ইঞ্জিন সরকারের সুফলের বার্তা। একগুচ্ছ প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম পাহাড় সফরে কার্শিয়াঙ্গের গোথালস গ্রাউন্ডে আয়োজিত জনকল্যাণ শিবিরে যোগ দিয়ে পাহাড়বাসীর জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। সর্বদলীয় সংবর্ধনা পেয়ে তিনি বলেন, এবার পাহাড়ের মানুষ ডবল ইঞ্জিন সরকারের প্রকৃত সুফল পাবেন এবং কেন্দ্রের সমস্ত থমকে থাকা প্রকল্প সম্পূর্ণভাবে বাস্তবায়িত হবে। পাহাড়ের উন্নয়নের জন্য কালিম্পংয়ের নতুন মেডিকেল কলেজ, খেলো ইন্ডিয়া প্রকল্পের অধীনে আধুনিক স্টেডিয়াম এবং জিরামজি প্রকল্পে বছরে 125 দিনের কাজ এবং আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমার সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। পাশাপাশি বিদ্যুৎ বিলের সরকারি ভর্তুকি চালু থাকার আশ্বাসও দেন। বিগত সরকারের সমালোচনা করে শুভেন্দু বলেন, আগে পাহাড়ে উন্নয়ন এবং নিয়োগে অনিয়ম ছিল। তার দাবি, আগামী কয়েক মাসের মধ্যেই পুলিশে বড় সড় নিয়োগ করা হবে। পূর্বতন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, স্রেফ পর্যটক হয়ে পাহাড়ে ঘুরে যেতেন, কিন্তু আমি এখানে পর্যটক হিসেবে আসিনি, কাজ করতে এসেছি। যা বলবো তাই করব। এদিন পাহাড়ের বীর জওয়ান ও শহীদ সেনানীদের অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুখ্যমন্ত্রী। মহিলা সাংসদদের আপত্তিকর মন্তব্য, নারী বিদ্বেষী মন্তব্য। স্পিকারকে চিঠি দিয়ে কল্যাণকে বহিষ্কারের দাবি জানালেন কাকলি ঘোষ দস্তিদার। তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ টানাপোড়েনের মধ্যেই কাকলি ঘোষ দস্তিদার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি দিয়েছেন। তার দাবি, কল্যাণ দীর্ঘদিন ধরে তাকে এবং অন্যান্য মহিলা সাংসদদের উদ্দেশ্যে অসম্মানজনক, আপত্তিকর ও নারী বিদ্বেষী মন্তব্য করে আসছেন। শুধু অভিযোগই নয়, কাকলি স্পিকারের কাছে কল্যাণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং প্রয়োজনে তাকে লোকসভা থেকেও বহিষ্কারের দাবিও জানিয়েছেন। চিঠিতে কাকলি উল্লেখ করেছেন, একাধিকবার তিনি ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন এবং এই ধরনের আচরণ সংসদের পরিবেশ এবং মহিলা সংসদের অংশগ্রহণের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলছে। তার মতে, একজন সাংসদের কাছ থেকে যে অশালীন ও দায়িত্বশীলতা প্রত্যাশিত, কল্যাণের আচরণ তার পরিপন্থী। অভিযোগের জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, যা করেছে করেছে, স্পিকার কোনো পদক্ষেপ যদি নেন তখন দেখা যাবে। উল্লেখ্য, গত 28শে মেও একই অভিযোগে স্পিকারের কাছে চিঠি দিয়েছিলেন কাকলি। এদিকে কাকলি ঘোষ দস্তিদার সহ তৃণমূলের 20 জন সাংসদ সম্প্রতি এনসিপিআইতে যোগ দেওয়ার পর এই অভিযোগকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর তারাই পুকুরে ঝাঁপ বিক্ষোভকারীদের। জাহাঙ্গীরের মুক্তির দাবিতে রণক্ষেত্র ফলতা। সরকার পরিবর্তনের পর ভোট পরবর্তী হিংসা মামলা তদন্তের একের পর এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই তালিকায় রয়েছেন অভিষেক ঘনিষ্ঠ পুষ্পা জাহাঙ্গীর খান। 2020 সালের ডায়মন্ড হারবার যাওয়ার পথে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলার ঘটনায় দায়ের হওয়া এফআইআরে তার নাম ছিল। তদন্ত সঠিকভাবে না হওয়ায় এতদিন তিনি রেহাই পেলেও এবার পুলিশের হাতে গ্রেপ্তার হন। জাহাঙ্গীর গ্রেপ্তার হওয়ার পর তার মুক্তির দাবিতে ফলতা এলাকায় বিক্ষোভ শুরু হয়। জাহাঙ্গীরের স্ত্রীর নেতৃত্বে শয়ে শয়ে মানুষ পথে নামেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে
ওঠায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু হলে বহু মানুষ পালানোর চেষ্টা করেন। কেন্দ্রীয় বাহিনীর তাড়া থেকে বাঁচতে অনেকে পুকুরে ঝাঁপ দেন, কেউ সাঁতার কেটে পালানোর চেষ্টা করেন, আবার কেউ পুকুর পাড়ের গাছের আড়ালে আশ্রয় নেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় মহিলারাও কোলে সন্তান নিয়ে দৌড়ে পালাচ্ছেন, ফলে গোটা এলাকায় রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। 15 বছরে উন্নয়নের কাজ হয়নি, মমতাকে নিশানা রচনা ব্যানার্জির। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দাবি করেছেন তৃণমূলের 15 বছরের শাসনকালে বাংলায় কোনো উন্নয়নের কাজ হয়নি। তার বক্তব্য, মানুষ তাকে কাজ করার জন্য ভোট দিয়েছেন, কিন্তু সেই কাজ করতে কেন্দ্রের সমর্থন প্রয়োজন। তিনি আরো জানান, রাজ্য ও কেন্দ্রে একই রাজনৈতিক শক্তির সরকার থাকলে উন্নয়নমূলক কাজ করা সহজ হতো। তবে দল ছাড়লেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তার শ্রদ্ধা ও ব্যক্তিগত সম্পর্ক অটুট থাকবে বলে স্পষ্ট করেছেন। লোকসভার সচিব উৎপল কুমার সিংহের সঙ্গে সাক্ষাৎ করে রচনা নিজের অবস্থান স্পষ্ট করেন। সূত্রের খবর, তিনি তৃণমূলের বিদ্রোহী সাংসদদের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত হওয়ার কথাও জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেই তৃণমূলকে ভোট দিয়েছেন, তবে তাদের প্রত্যাশা ছিল নবনির্বাচিত জনপ্রতিনিধিরা এলাকার জন্য কাজ করবেন। তার অভিযোগ, গত 15 বছরে কাজের ক্ষেত্রে বারবার বাধার মুখে পড়তে হয়েছে। উল্লেখ্য, 2024 সালে লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে বিপুল ভোটে জয়ী হয়ে হুগলির সাংসদ হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। শওকত মোল্লাকে ডিম আক্রমণ, মাছ চোর স্লোগান, একের পর এক অভিযোগের চাপে প্রাক্তন বিধায়ক। এনআইএ হেফাজত থেকে আদালতে আনার সময় ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে লক্ষ্য করে ফের ডিম ছোড়া হয় এবং মাছ চোর স্লোগান তুলে বিক্ষোভ দেখানো হয়। সম্প্রতি এনআইএ এর হাতে গ্রেপ্তার হয়েছেন তিনি। শওকত মোল্লা ও তার অনুগামীদের বিরুদ্ধে নদীর চর দখল, খাল চুরি, ভেরি দখল, রাস্তার বরাদ্দ টাকা আত্মসাৎ এবং মাছ চুরির মতো একাধিক অভিযোগ সামনে এসেছে। স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূল আমলে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় প্রভাব বিস্তার করেছিলেন তিনি। মৌখালীর বাসিন্দা ফৈজুল মোড়লের অভিযোগ, মাতলা নদীর চর দখল করে তা লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। অন্যদিকে বিজেপি নেতা সুমন হালদারের দাবি, বিভিন্ন ফিশারি থেকে বিপুল অঙ্কের টাকা তোলা হতো। এছাড়াও সাধারণ মানুষের জমি ভয় দেখিয়ে দখল করার অভিযোগও উঠেছে। এর আগে নদীর চর দখল করে রেস্তোরাঁ ও হোটেল তৈরির অভিযোগ সামনে এসেছিল। বেআইনিভাবে নদীর ভরাট করে ক্যাফে তৈরির অভিযোগে শওকতের ছেলে ইমরান মোল্লাকেও 18 জুনের মধ্যে এসডিও অফিসে হাজির হওয়ার নোটিশ দিয়েছে প্রশাসন। মিমির বিরুদ্ধে বনগাঁ থানায় এফআইআর করল তনয় শাস্ত্রী। মিমি চক্রবর্তীর বিরুদ্ধে টাকা নিয়ে কাজ না করার অভিযোগ। অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীর বিরুদ্ধে পারিশ্রমিক নিয়েও নির্ধারিত কাজ না করার অভিযোগ তুলে বনগাঁ থানায় মামলা দায়ের করেছেন তনয় শাস্ত্রী। তার দাবি, 11 জুন অভিযোগ দায়ের করা হয়েছে এবং তিনি আইনি লড়াইয়ের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি চান। তনয়ের অভিযোগ, বনগাঁর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মিমি চক্রবর্তী নির্ধারিত সময়ের অনেক পরে পৌঁছেছিলেন, যার ফলে আয়োজকদের সমস্যার মুখে পড়তে হয় এবং তার সামাজিক সম্মানও ক্ষুণ্ণ হয়। তনয় শাস্ত্রী আরও দাবি করেন, তৎকালীন রাজনৈতিক পরিস্থিতিতে এবং মিমি চক্রবর্তীর সাংসদ পদে থাকার প্রভাবেই তাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছিল। তিনি পারিশ্রমিকের টাকা ফেরত, মানহানির অভিযোগে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং তার বিরুদ্ধে করা হেনস্থার অভিযোগের জন্য মিমি চক্রবর্তীর প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, বনগাঁর নয়া গোপালগঞ্জের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে দেরিতে পৌঁছানোর পর মিমি চক্রবর্তী অভিযোগ করেছিলেন যে তিনি হেনস্থার শিকার হয়েছেন। সেই ঘটনার জেরে তনয় শাস্ত্রী গ্রেপ্তারও হয়েছিলেন। তবে মিমি চক্রবর্তীর ঘনিষ্ঠ মহলের দাবি, এই অভিযোগ বা মামলার বিষয়ে তার কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পৌঁছায়নি। একের পর এক তলব, 4 দিনে 4 দফা হাজিরা, তদন্তকারীদের মুখোমুখি অভিষেক। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি মঙ্গলবার ভবানী ভবনে সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। বিধানসভা নির্বাচনের প্রচারে তার ডিজে বাজানো মন্তব্যকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলায় তাকে তলব করা হয়েছিল। প্রায় 6.5 ঘন্টার জিজ্ঞাসাবাদের পর সন্ধ্যা 6:30 নাগাদ তিনি ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে যান। ভোট প্রচারের সময় অভিষেক বলেছিলেন, ডিজে তো বাজবে, এমন জোর বাজবে কান ঝালাপালা করে দেব। এই মন্তব্যকে ঘিরে সল্টলেকে সাইবার অপরাধের ধারায় অভিযোগ দায়ের হয়। গত শুক্রবার তার বাড়িতে নোটিশও পৌঁছে দেওয়া হয়েছিল। গত 6 দিনে 3 বার সিআইডি দপ্তরে এবং একবার ইডির তলবে হাজিরা দিয়েছেন অভিষেক। 11 জুন সইজাল কাণ্ডে 5.5 ঘন্টা, 15 জুন একই মামলায় 8.5 ঘন্টা এবং 16 জুন ডিজে মন্তব্যের তদন্তে 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। এর মাঝেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির তলবে 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন তিনি। সব মিলিয়ে 4 দিনে কেন্দ্র ও রাজ্যের তদন্তকারী সংস্থাগুলির কাছে মোট 31.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বাংলায় লগ্নির জোয়ার, আসতে চাইছেন 42 জন শিল্পপতি, জানালেন শিল্পমন্ত্রী তাপস রায়। রাজ্যে পালা বদলের মাত্র 1.5 মাসের মধ্যে অন্তত 42 জন শিল্পপতি পশ্চিমবঙ্গে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। নতুন বিজেপি সরকার রাজ্যে শিল্প বান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছে। তাপস রায় জানান,
তিনি নিজে টাটা সহ বিভিন্ন বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করবেন এবং বাংলায় শিল্প ফেরাতে উদ্যোগী হবেন। সরকারের দাবি, ডবল ইঞ্জিন সরকারের ফলে দ্রুত রাজ্যে লগ্নি আসবে এবং শিল্প ও অর্থনীতির উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে এবং এই দায়িত্ব নীতি আয়োগকে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। আগামী 22শে জুন পেশ হতে চলেছে রাজ্যের বাজেটের শিল্পক্ষেত্রে বিনিয়োগ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। তাপস রায়ের অভিযোগ, আগের সরকারের আমলে তোলাবাজি ও অন্যান্য সমস্যার কারণে বহু বিনিয়োগকারী রাজ্য ছেড়ে চলে গিয়েছিলেন, তাই তাদের ফেরানো এখন প্রধান লক্ষ্য। তার বক্তব্য, আগের সরকার পশ্চিমবঙ্গের উন্নয়নের বদলে নিজেদের শিল্প একটি পরিবারের বৈভব বৃদ্ধির দিকেই বেশি নজর দিয়েছিল। চেয়েছিলেন 80 লক্ষ টাকা, মহিলাকে একা আসতে বলেছিলেন স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তোলাবাজি ও আর্থিক তছরূপের অভিযোগের পাশাপাশি এবার এক মহিলার বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। নিউ আলিপুর থানায় দায়ের হওয়া অভিযোগপত্রে ওই মহিলা দাবি করেছেন, রাস্তার ধারে খাবারের স্টল দেওয়ার অনুমতির জন্য স্বরূপ বিশ্বাস তার কাছ থেকে 80 লক্ষ টাকা চেয়েছিলেন। পাশাপাশি তাকে একা সুরুচির সঙ্গে গিয়ে দেখা করার কথাও বলা হয়েছিল। অভিযোগকারিনীর বাড়ি রিজেন্ট পার্ক এলাকায়। তার দাবি, বছর দেড়েক আগে নিউ আলিপুরে খাবারের স্টল খোলার পরিকল্পনা করে তিনি 81 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাসের কাছে যোগাযোগ করেন। তখন জুই তাকে স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করতে বলেন। পরে স্বরূপের সঙ্গে সাক্ষাতে অনুমতির বিনিময়ে 80 লক্ষ টাকা দাবি করা হয় বলে অভিযোগ। স্বরূপের মনোভাব বুঝে তিনি আর দেখা করেননি। পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখে একটি গ্রেপ্তারযোগ্য অপরাধ বলে উঠে এসেছে। এদিকে জেলবন্দি স্বরূপের বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় প্রতারণা, তোলাবাজি ও আর্থিক তছরূপের অভিযোগে আরও 2টি মামলা দায়ের হয়েছে। নতুন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতিও পেয়েছে পুলিশ। নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হলো উপপ্রধানকে, মাথায় ফাটানো হলো ডিম। হুগলির হরিপালের শ্রীপতিনগর ইলিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সঞ্জয় ধারা, পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য নিতাই মুখার্জি সহ একাধিক তৃণমূল নেতাকে প্রকাশ্যে হাত জোর করে ক্ষমা চাইতে দেখা গেল। তাদের মাথায় ডিম ফাটানো হয় বলেও অভিযোগ। ঘটনাস্থলে সাধারণ মানুষের পাশাপাশি বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। অভিযোগ, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে পঞ্চায়েতে কাজ করাতে এসে এলাকার মানুষ পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছিলেন। এই ক্ষোভ থেকে এদিন সাধারণ মানুষ ও বিজেপি কর্মীরা পঞ্চায়েত অফিসে গিয়ে উপপ্রধান এবং পঞ্চায়েত সদস্যদের বাইরে নিয়ে আসেন। এরপর তাদের মাথায় ডিম ফাটানো হয় এবং হাত জোর করে ক্ষমা চাইতে বলা হয়। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বিভিন্ন এলাকায় তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। কোথাও ডিম ছোড়া, কোথাও চোর স্লোগান, আবার কোথাও কান ধরে উঠবোস করানোর মতো ঘটনার অভিযোগ উঠছে। হরিপালের এই ঘটনাও সেই তালিকায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি।